আহারে, সন্দেশখালীর বেতাজ বাদশাকে দু হাত ধরে কোমর ধরে হিড় করে টানতে টানতে নিয়ে যাচ্ছে সিবিআই। ভাবা যায়? সন্দেশখালীর বাদশার সঙ্গে কি বেইমানি করলেন পিসি? বাদশার সঙ্গে বেইমানি? সোশ্যাল মিডিয়ায় এরকম অনেক পোস্ট ঘুরে বেড়াচ্ছে যে বাদশার সঙ্গে বেইমানি করলেন আমাদের পিসি। কিন্তু আসল ঘটনাটা হলো, বাদশাকে বাঁচানোর জন্য কিন্তু আমাদের পিসি অনেক চেষ্টা করেছিলেন। এমনকি আমাদের ট্যাক্সের টাকা থেকে, সরকারের উন্নয়নের টাকা থেকে 2 কোটি টাকা গলিয়ে ফেলেছেন শুধুমাত্র বাদশাকে বাঁচানোর জন্য। একজন অভিযুক্ত অপরাধী শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য আমাদের রাজ্য সরকার আমাদের ট্যাক্সের টাকা থেকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে প্রায় 2 কোটি টাকা খরচা করলো এই কদিনে। তবু শেখ শাহজাহানকে বাঁচানো গেল না। রাজ্য সরকারের মান সম্মান নিয়ে টানটানি পড়ে গেছে। দলদাস চটিচাটা কলকাতা পুলিশের মান সম্মান তো এমনিই ছিল না, গতকালের ঘটনার পর আরো রইল না। কিন্তু বাদশার জন্য আমাদের পিসি কি কি করলেন সবটা শোনাবো, দেখাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এবার আর খালি হাতে নয়, ভবানী ভবন থেকে, কলকাতা পুলিশের হাত থেকে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান তৃণমূলের সম্পদকে একেবারে টেনে হিঁচড়ে 2 হাত ধরে কোমর ধরে তুলে নিয়ে গেল সিবিআই। রাজ্যের তরফ থেকে প্রচুর চেষ্টা হয়েছিল যে এই অভিযুক্ত অপরাধী শেখ শাহজাহানকে রক্ষা করার জন্য। আমার আপনার ট্যাক্সের টাকা, যেটা এই রাজ্যের মানুষের উন্নয়নের জন্য খরচা করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা গত কয়েকদিনে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে দুদিনে প্রায় 2 কোটি টাকার বেশি খরচা করলো। সুপ্রিম কোর্টে পিসি ভাইপো নামিয়ে দিলেন অভিষেক মনু সিংভিকে, যিনি এক একটা শুনানিতেই নেন প্রায় 30 থেকে 35 লাখ টাকা। দুদিনে শুধুমাত্র সুপ্রিম কোর্টেই খরচা হয়েছে আমাদের রাজ্য সরকারের প্রায় 60 থেকে 70 লাখ টাকা। হাইকোর্টে গত এক সপ্তাহে শেখ শাহজাহানকে পুলিশের হেফাজতে রাখতে, যাতে সিবিআই দিতে না হয়, তার জন্য আমরা দেখলাম হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, তারপরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, এই সমস্ত জায়গায় গত 7 দিনে খরচা হয়েছে প্রায় 1 কোটি টাকারও বেশি। 2 কোটি টাকা খরচা হয়েছে বাদশাকে বাঁচানোর জন্য। আমাদের পিসি ভাইপো 2 কোটি টাকা খরচা করেছেন, কিন্তু আলটিমেটলি আর বাদশাকে বাঁচানো যায়নি। বাদশাকে সিআইডি থেকে সিবিআই এর হাতে যেতেই হলো। এবং এবার আর জামাই আদরে নয়, চোরের মতন হিড় করে টানতে টানতে নিয়ে গেল সিবিআই। একবার ছবিগুলো দেখে নেবেন নাকি? প্রথমে আমরা দেখব মমতা পুলিশের হাতে তৃণমূলের সম্পদ শেখ শাহজাহানকে। মমতা পুলিশের হাতে শেখ শাহজাহান তৃণমূলের সম্পদ, গটগট করে হাঁটছে, পেছনে মমতার পুলিশ বডিগার্ড। আর সিবিআই এর হাতে শেখ শাহজাহান, দেখুন হাত ধরে কোমর ধরে হিড় করে টেনে নিয়ে যাচ্ছে, যেরকম ভাবে একজন অভিযুক্ত অপরাধীকে টেনে নিয়ে যাওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের আসল মুখোশটা এই বাংলার মানুষের সামনে আরো একবার খুলে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। একবার দেখুন যে একজন অপরাধীকে ঠিক কিভাবে নিজেদের হেফাজতে নিয়ে যাওয়া উচিত। দেখুন আপনারা। কি অসাধারণ ছবি, তাই নয়? দুজনা দুদিকে 2 হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে অভিযুক্ত অপরাধীকে, আর সেই অভিযুক্ত অপরাধীকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে। আমি জানি এরপরেও বাংলার মানুষের ঘুম ভাঙবে না, এরপরেও বাংলার মা বোনদের ঘুম ভাঙবে না, এরপরেও বাংলার বুদ্ধিজীবীরা মোমবাতি হাতে মিছিল করবে না, নির্লজ্জর মতো তারা ঘুমিয়ে থাকবে। আর ভোটের সময় নিজেদের মূল্যবান ভোটটা ঠিক দেখে টেকে দেখবে কোথায় আমার বিক্রি হতে সুবিধা হবে, ঠিক সেখানেই ভোটটা দেবে।
কিন্তু বাংলার মানুষ, বাংলার বুদ্ধিজীবীরা ঘুমিয়ে থাকলেও সিবিআই আপাতত ঘুমিয়ে নেই। এখন অব্দি আমাদের কাছে যেটা খবর, যে এখনো রেশন দুর্নীতিকাণ্ড, যে মূল দুর্নীতিকাণ্ডে শেখ শাহজাহানকে খুঁজছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি এবং সিবিআই, সেই তদন্তে এখনো ঢোকেই নি। শাহজাহানকে আজকে নিজাম প্যালেসে এটা নিয়েই প্রশ্ন হচ্ছে যে কিভাবে তিনি লোক জোগাড় করেছিলেন। তার সামনে একেবারে কল লিস্ট ফেলে দেওয়া হয়েছে যে তিনি ইডির যে অভিযান, তল্লাশি অভিযান ওই সময় তার বাড়িতে চালানোর কথা ছিল, সেই সময় তিনি বাড়িতেই ছিলেন। তার কল লিস্ট, মোবাইলের কল লিস্ট ওটাই প্রমাণ দিচ্ছে এবং শেখ শাহজাহানকে জিজ্ঞেস করাচ্ছে আর কে কে তার সঙ্গে ছিল, কারা এই উস্কানিতে কান দিয়ে এসেছিল ঘটনাস্থলে এবং ইডি আধিকারিকদের মারধর করেছিল, সিআরপিএফ বাহিনীর উপর মারধর করেছিল। সেই জিজ্ঞাসাবাদ এতদিন ধরে চলছিল, কারণ এখন আর শেখ শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায়ের সিআইডির জামাই আদরে নেই। সেই সিআইডি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিআইডি এত বড় নির্লজ্জ, তারা আবার গতকাল প্রেস নোট দিয়ে জানিয়ে দিল যে কেন তারা সিবিআই কে হস্তান্তর করেনি। 2 পাতার প্রেস নোট, পুরোটা পড়লাম, এবং এর ছত্রে ছত্রে আইন ভাঙার কথা। রাজ্যের পুলিশ, মমতার পুলিশ এখন হচ্ছে সবচেয়ে বড় অপরাধী, কারণ তারা সবচেয়ে বেশি আইন ভাঙে। সুপ্রিম কোর্টের বিচারপতি রায় দিচ্ছে, মমতার পুলিশ আইন মানছে না। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ রায় দিচ্ছে, মমতার পুলিশ আইন মানছে না। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিচ্ছে, মমতার পুলিশ রায় মানছে না। এটা এই রাজ্যে একটা বড় সড় সাংবিধানিক সংকট চলছে এই মুহূর্তে, কারণ এখানে শাসকের আইন চলছে, আইনের শাসন নেই। এই রাজ্য সরকারটা হাইকোর্টের নির্দেশ মানে না, এর উপরে আর কিছু নেই। অরাজকতা চলছে। যাদের একটা গ্রাম পঞ্চায়েত চালানোর যোগ্যতা নেই, তাদের হাতে আমরা তুলে দিয়েছি এই রাজ্যের শাসনভার, ফলে যা হবার তাই হয়েছে। সিআইডি আপাতত দলদাস ছটিচাটা হয়ে কাজ করছে। এই কদিনে যে কি তদন্ত করলো সেটা আপনারাও জানেন। সিআইডি কয়েকদিন আগেই একটা হুমকি চিঠিও দিয়েছিল সাংবাদিকদের উদ্দেশ্যে। কি লিখেছিল তাতে লেখা হয়েছিল, দিস কেস, নেজার থানার যে কেসটা ছিল, যেটা এখন মনে হয় অলরেডি সিবিআই এর হাতে চলে এসেছে হাইকোর্টের নির্দেশে, সেই কেসটা আমরা দেখছি। এবং এখানে যারা ভুলভাল ব্রডকাস্ট করছেন, খবর রটাচ্ছেন, আনভেরিফাইড ইনফরমেশন দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেব। সিআইডি হুমকি দিচ্ছে, কনসার্ন মিডিয়া আউটলেটস আর আর্জ টু রিফ্রেন ফ্রম ব্রডকাস্টিং সাচ আনভেরিফাইড ইনফরমেশন। ছোট্ট করে হালকা করে একটা সাংবাদিকদের হুমকি দিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সিআইডি। এদের লাজলজ্জা হবে না। এই হুমকি যারা নবান্নের বিজ্ঞাপন পেয়ে যাদের মিডিয়া চলে তাদেরকে দেয়া যাবে, তারা শুনেও নেবে, এমনিতে তারা তো খবর চালাই না। কিন্তু আমাদের মতন যারা মিডিয়া ইউটিউবে ঠিক করে নিয়েছে যে মানুষকে একেবারে তথ্য প্রমাণ দিয়ে সত্য কথা জানাবে, তাদেরকে এইসব হুমকি টুমকি দিয়ে কিছু লাভ নেই। কলকাতা পুলিশ যে কবে শিখবে যে এরকম হুমকি দিয়ে কিছু সাংবাদিকের মুখ বন্ধ করা যাবে? সব সাংবাদিকের মুখ বন্ধ করা যাবে না। কেন এরকম হুমকি দেন ফালতু? এই হুমকিতে আমাদের ভয় পাওয়ানো যাবে আপনাদের মনে হয়? এত কাণ্ডের পর, পুলিশ হেফাজতে থাকার পর, জেল খেটে আসার পর সাংবাদিক মানবকে আমরা এই চিঠি দিয়ে হুমকি দিয়ে ভয় দেখাতে পারবেন আপনাদের মনে হয়? কিচ্ছু পারবেন না। এক বিন্দু ভয় পাইনি আপনাদের এই হুমকি চিঠিতে। এরকম হুমকি চিঠি বোকার মতন দেবেন না, কারণ যারা নবান্নের বিজ্ঞাপন পেয়ে যাদের মিডিয়া চলে না, তারা হুমকিতে ভয় পাবেও না। এসব হুমকি কেন দেন? সময় নষ্ট, লোক হাসানো, এগুলো কমেডি সার্কাস। পুলিশ হয়ে হুমকি দিচ্ছেন, নিজেদের কাজ করতে পারেন না। আর অন্যদিকে শুধু রাজ্য সরকারকে নয়, পিসি ভাইপো নিজেদের ল ফার্মকে নামিয়ে দিল বাদশাকে রক্ষা করার জন্য। কিভাবে তাকে আটকানো যাবে? হাইকোর্টের বিচারপতিদের ডিভিশন বেঞ্চ পরিষ্কার ঘোষণা করছে যে হাইকোর্টের রায় দেয়া মানে সেটা পালন করতে হবে, যতদিন না তার উপরে সুপ্রিম কোর্ট কোনো রায় দিচ্ছে। আপনারা সুপ্রিম কোর্টে গেছেন বলেই হাইকোর্টের রায় অমান্য করবেন, এটা ঠিক নয়। কন্টেম্প্ট অফ কোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোর্টের নির্দেশ মানছে না। পুলিশের এই যে আইপিএস অফিসাররা, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, যারা কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করেন, তারা কি এটা জানেন না? তারা কি এতটাই মূর্খ? সব জানেন, কিন্তু নবান্নের 14 তলার দাসত্ব করে তাদেরকে এটা বাংলার মানুষকে বোঝাতে হবে। শুধু বাংলার মানুষ নয়, তারা বিচার ব্যবস্থাকে বোঝাতে চাইছে যে আমরা সুপ্রিম কোর্টে গেছি তাই হাইকোর্টের নির্দেশ মানছি না। কি ভাবছেন এরা এতটাই অপদার্থ? এরা এতটাই মূর্খ? আইপিএস অফিসার, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস পাস করে এসেছেন, এরা আইনের সবকিছু জানেন। সবকিছু জানার পরেও এরা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছেন।
রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সমস্ত করাপ্ট, অপদার্থ, অযোগ্য, দুর্নীতিবাজ পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এটা স্বরাষ্ট্র দপ্তরের ব্যাপার, আমি অমিত শাহের সঙ্গে কথা বলবো। আমি জানি না এই সমস্ত পুলিশ অফিসার যারা আইন নিজেদের হাতে নেন তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর কি ব্যবস্থা নেবে, কিন্তু বাংলার মানুষ দেখতে চায় এই সমস্ত দুর্নীতিবাজ, অপদার্থ, অযোগ্য, দলদাস, চটিচাটা পুলিশ অফিসারদের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর যাতে ব্যবস্থা নেয় সেটার দিকে বাংলার মানুষ তাকিয়ে আছে। যারা আইন মানে না, আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে, আইন রক্ষার দায়িত্ব আপনারা যাদের হাতে তুলে দিয়েছেন তারাই এই রাজ্যে সবচেয়ে বেশি আইন ভাঙছে, কারণ একজন অভিযুক্ত অপরাধীকে গার্ড করতে হবে বলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযুক্ত অপরাধী শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন। অতএব কলকাতা পুলিশের কর্তব্য তাকে রক্ষা করতেই হবে, তার জন্য মিথ্যা কথা বলতে হবে, হাইকোর্টের নির্দেশ অমান্য করতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করতে হবে। কিন্তু এত করেও বাদশাকে রক্ষা করতে পারলেন না আমাদের পিসি। সেই সিবিআইয়ের হাতে যেতেই হলো। এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে ঘন্টার পর ঘন্টা, শুধুমাত্র ইডি আধিকারিকদের মারধরের ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এখনো পিসি ভাইপোকে কাঁপিয়ে দেওয়া রেশন দুর্নীতিকাণ্ডের তদন্ত শুরুই করেনি সিবিআই বা ইডি। সে প্রশ্ন তো আসবে যে জ্যোতিপ্রিয় মল্লিক, শঙ্কর আড্ড, এদের সঙ্গে বাকিবুর রহমান, এদের সঙ্গে কতটা গরিবের খাবার চুরি করেছে এই তৃণমূলের সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র শেখ শাহজাহান। সেই তদন্ত এখনো শুরুই হয়নি, সবে তো কলির সন্ধে, সবে শুরু। ইডি আধিকারিকদের মারধর করা নিয়েই আপাতত জিজ্ঞাসাবাদ চলছে, এবং এই জিজ্ঞাসাবাদটা সিআইডির মতন জামাই আদরে যে হচ্ছে না সেটা আপনাদের বলতে পারি। পিঠে তৈরি করতে না হলেও পিঠে যে পড়ছে না এমন কোনো গ্যারেন্টিও নেই। মমতা পুলিশের মতন বীর দপে শেখ শাহজাহান সামনে হাঁটবে এটা সিবিআই অন্তত হতে দেবে না। তাই প্রশ্নটা কিন্তু উঠেই যাচ্ছে, পিসি কিন্তু নিজের কথা রাখতে পারলেন না। বাদশার সঙ্গে কি বেইমানি হয়ে গেল? 2 কোটি টাকা খরচা করলেন আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে, তবু বাদশাকে বাঁচানো গেল না। বাদশাকে যে কথা দিয়েছিলেন পিসি তা রাখতে পারলেন না। প্রশ্নটা এখানেই, কথা রাখতে পারলেন না পিসি, বাদশাকে দেওয়া কথা। এটা কি বলাই যায় যে বাদশার প্রতি বেইমানি করলেন পিসি? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। মেইনস্ট্রিম মিডিয়া আপনাদের এই সমস্ত ঘটনা তুলে না ধরলেও আমরা, কলকাতা পুলিশ যতই হুমকি ভরা চিঠি দিক, হুমকি ভরা নির্দেশ দিক, যতই ভয় দেখানো হোক, আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।